নমস্কার, শাশ্বতী সিনেটক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কীর্তিহাটির কর্চা। আজ ষষ্ঠ অধ্যায় শুরু করি। বিবি মহলের দুর্নাম যাই থাক, সে তার অবস্থান গুণে গঠন সৌন্দর্যে কিন্তু বিবির মতোই মনোহারিণী ছিল। এদেশে ইংরেজদের প্রথম আমলের কুঠিবাড়ির মতো সামনে গোল থামওয়ালা বারান্দা ঘেরা দোতলা বাড়ি, তারও সামনে প্রশস্ত গাড়ি বারান্দার উপর ছিল বসবার বা আসর পাতবার জায়গা। চারিদিকে আলসের ঘেরা, তার মধ্যে মধ্যে জোড়া গোল থাম। থামের উপর দিকে শৌখিন কাঠের ঝিলমিলি, তার উপর পাকা ছাদ। গাড়ি বারান্দার পরই গোল থাম ঘেরা বারান্দা, তারপরই বড় হল। এই হলকে ঘিরে তিন দিকে তিনখানা ঘর, পশ্চিমে, দক্ষিণে, উত্তরে। এর ফলে প্রতি ঘরেই তিন দিক ছিল অবারিত। শুধু কোলে কোলে টানা বারান্দা ছিল লোহার রেলিং ঘেরা, তাতে আলো বাতাস বা সামনের দিগন্ত অবরোধ করেনি। গোটা বাড়িখানা ছিল পূর্ব পশ্চিমে লম্বা, দক্ষিণ গায়ে কংসাবতী নদী। কংসাবতী নদীর কিনারায় পোস্তা বাঁধিয়ে বাড়িখানা তৈরি করা হয়েছিল। সদরে ওই গাড়ি বারান্দার দক্ষিণ গায়ে বাঁধানো ঘাট। আগে ওইখানে প্রকাণ্ড একটা দহ ছিল। পশ্চিম দিকে কংসাবতীর কূলে ঘন জঙ্গল একেবারে বাড়ির প্রান্ত থেকে শুরু হয়েছে। কংসাবতীর ওপারেও জঙ্গল। সুরেশ্বর মুগ্ধ হয়ে গিয়েছিল এখানে এসে। সব থেকে ভালো লেগেছিল দক্ষিণ দিক। নিচেই কংসাবতী নদী, তার ওপারে ঘন জঙ্গল। ওই জঙ্গলের মধ্যে ছিল এক সিদ্ধ শক্তিপীঠ। একটা বিশাল শিমুল গাছ সকলের উপরে মাথা তুলে দাঁড়িয়েছিল। আর তারই খানিকটা দূরে ওই কংসাবতীর বন্যার সীমারেখার ঠিক প্রান্তেই একখানি বিচিত্র গ্রাম। যেদিন রাত্রে সে এসেছিল সেদিন ছিল শুক্লপক্ষের নবমী বা দশমী। জ্যোৎস্নার আবছা আলোর মধ্যে সে শিমুল গাছটার পত্রহীন শাখাগুলিকে আকাশের গায়ে ছবির মতো দেখতে পেয়েছিল। নীল পটভূমিতে কালো রঙে এঁকে রেখেছে কোনো শিল্পী। আর দেখতে পেয়েছিল ওই গ্রামখানায় এখানে ওখানে জ্বলন্ত আলোক বিন্দু। বাড়ির নিচেই চৈত্রের কংসাবতীর স্বপ্ন জলস্রোতে চাঁদের প্রতিবিম্ব। জ্যোৎস্নার ছটা বহু দূর পর্যন্ত একটা গলিত রূপোর স্রোতের মতো মনে হচ্ছিল। তারপর সেটা কালো কৃষ্ণাভায় ঢাকা পড়ে গেছে। এসেছিলেন অনেকে দেখা করতে। জ্ঞাতি ভট্টাচার্যেরা, দেবোত্তরের কর্মচারীরা, স্কুলের হেডমাস্টার, গ্রামের লোক অনেকে এসেছিলেন। রায়বাড়ির জ্ঞাতিদের মধ্যে এখানে সকলেই শিবেশ্বরের বংশাবলী। তাদের মধ্যে শিবেশ্বরের ষষ্ঠ, সপ্তম, অষ্টম অর্থাৎ ছোটগুলি কমলেশ্বর, বিমলেশ্বর, অতুলেশ্বর এসেছিল। তার সঙ্গে ছিল ধনেশ্বরের বড় ছেলে। সে সুরেশ্বরের থেকে বয়সে বড়, বেশ শৌখিন লোক, চেহারাটি ভালো। নাম ব্রজেশ্বর। সুরেশ্বরের সঙ্গে ঠিকাদারি করে, খোঁয়ার ডাকে। তারা তরুণ। কমল, বিমল সুরেশ্বরের সমবয়সী, অতুলেশ্বর বয়সে ছোট। আরও এসেছিল পরবর্তী পুরুষের প্রায় সকলেই। ছোটদের মধ্যে রায়বংশের কোনো ছাপ জ্যোৎস্নার মধ্যে সে দেখতে পায়নি। পোশাক পরিচ্ছদ শুধু অপর্যাপ্তই নয়, অপরিচ্ছন্নও বটে। কয়েকটা 5-6 বছরের ছেলে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে হি হি করে হাসছিল। ওই হাসি দেখে তার এত কুৎসিত মনে হয়েছিল যে সে কোনো মতেই ভাবতে পারেনি যে এরা তারই নিকট জ্ঞাতি খুড়তুতো ভাই। মন তার ছোটই হোক আর বড়ই হোক, মন বিদ্রোহ করে বলেছিল, না, এদের আত্মীয় আপনজন এক রক্ত, এ স্বীকার করতে কষ্ট হচ্ছে, ঘৃণা হচ্ছে। এরই মধ্যে হ্যারিকেন হাতে একটি ব্রাত্য শ্রেণীর মেয়ের পিছনে পরিচ্ছন্ন লাল পাড় শাড়ি পরা এক অল্প বয়সী মহিলা এসে দাঁড়িয়েছিলেন ভিড়ের ওপাশে। ঝিটা বলেছিল, পদ্মাও কেনে গো, মেজো মা এসেছেন, দেখছো না? সকলে সম্ভ্রম ভরে পথ করে দিয়েছিল। মহিলাটি ভিতরে চলে গিয়েছিলেন তার মা হেমলতার কাছে। কিছুক্ষণ পরই সুরেশ্বরের কলকাতার চাকর রঘুয়া এসে তাকে ডেকেছিল। মা ডাকছেন ভিতরে। নায়েব সুরেশ্বরের কাছেই ছিল। সে বলেছিল, যাও,
মেজমা এসেছেন, তিনিই ডাকছেন। কথা তাই বটে, সুরেশ্বর ভিতরে গিয়ে দেখেছিল তার মায়ের পাশেই তাদেরই একখানা রাগ জাতীয় কম্বলের উপর সেই লাল পাড় শাড়ি পরা মেয়েটি বসে আছেন। হ্যাজাকের বাতি জ্বলছিল, উজ্জ্বল আলো। মহিলাটির মাথায় চুলের সামান্য অংশ বের করে ঘোমটাটি তোলা। লাল পাড়ের বেড়ের মধ্যে মুখখানি আশ্চর্য শান্ত, প্রসন্ন এবং মিষ্টি। বয়স তার হেমলতার থেকে 5-7 বছর কমই হবে। টকটকে রং, সুন্দর দুটি চোখ, নাকটি একটু খাটো, কিন্তু তাতেই তার যেন রূপ বেড়ে গেছে। মা বলেছিলেন, মেজ খুড়িমা তোকে দেখতে চাচ্ছিলেন। সে অবাক হয়ে গিয়েছিল। এই তার মেজ ঠাকুরদার স্ত্রী? মেজ ঠাকুরদার বয়স তো 70-এর কাছে। তিনি বলেছিলেন, বসো ভাই নাতি, বসো। আমি তোমার ঠাকুমা, তুমি নাতি। সুরেশ্বর তাড়াতাড়ি প্রণাম করতে গিয়েছিল, কিন্তু তিনি তার হাতখানা ধরে ফেলে বলেছিলেন, না ভাই, অশৌচের সময় প্রণাম করতে নেই। বসো বসো, এই কাছে বসো, তোমাকে দেখি, তুমি বড় সুন্দর হে, বলে তার চিবুকে হাত দিলেন। লজ্জা সুরেশ্বর পায় না। সে সুন্দর, ওই কথাটা সে নিজেই জানে। তার উপর লোকের মুগ্ধ দৃষ্টি এ কথা তাকে নীরবে বারবার জানায়। কিন্তু এই অল্প বয়সী সুন্দরী মেয়েটি তার চিবুক ধরে এমন করে বলায় সে লজ্জা পেয়েছিল। তিনি বলেছিলেন, তা হবে না কেন? ভাসুরপো যোগেশ্বর যেমন সুপুরুষ ছিলেন, বৌমার তেমনি রূপ। তাদের গোপালের এমন রূপ হবে না তো হবে কার? হেমলতা একটু বিষণ্ণ হেসেছিলেন। হয়তো তার রূপের ব্যর্থতার কথাই তার মনে হয়েছিল। তিনি বলেছিলেন, দুঃখ পেলে বৌমা? তা এ বাড়ির বউ হলেই তাকে দুঃখ পেতে হয়, বলে আশ্চর্য হাসি হেসেছিলেন। হেমলতা বললেন, না খুড়িমা, দোষ আমি এ বংশকে দেব না। তাকে আমার থেকে ভালো কেউ জানে না। এমনকি এখান থেকে চলে গিয়ে দুখানা চিঠি তিনি লিখেছিলেন, তাতে তিনি একটি কথাও গোপন করেননি। যা করেছেন তা তিনি অন্যায় করেছেন তাও আমি বলতে পারবো না। দোষ আমার ভাগ্যের, একেবারে আমার ভাগ্যের। শুরোর পর ছেলে হয়ে মরতেই বসেছিলেম। মরাই ভালো ছিল, কিন্তু বাঁচলাম, সে ওই নামেই বাঁচলাম। শুনেছি বৌমা, থাক ওসব কথা। এখন আমি যার জন্য এসেছি তাই করো। সুরেশ্বরকে আমার সঙ্গেই পাঠিয়ে দাও। মেজ কর্তার কাছে ওর এসে যাওয়াই ভালো। খুঁত যেন ধরতে না পারেন। তোমার নায়েবের খুব বুদ্ধি। প্রথম প্যাঁচেই কর্তাকে বসিয়ে দিয়েছে, কিন্তু তারপরও উনি বড় ছেলের সঙ্গে গজগজ করছেন। তার উপর শুনলাম মেজ তরফের নিচের তলা থেকে সব কাল ঝাড়াই মোছাই হবে। মানে দরকার হলে ওই বাড়িতেই চলে যাবেন তোমাদের অংশ খালি করে দিয়ে। মতলব ভালো নয়, সুরেশ্বরের এখুনি যাওয়াই ভালো। একটু, মাত্র কয়েকটা মুহূর্ত চুপ করে থেকে আবার বললেন, দেখো, মানুষটার মধ্যে এখনো একটা ভালো মানুষ আছে, আমি তো দেখছি। হয়তো আসলে মানুষটা ভালোই, বড় বাপের ছেলে। আমার শ্বশুর শুনেছি দেবতুল্য মানুষ ছিলেন, ধার্মিক, চরিত্রবান। লোকে এখনো বলে আগুনে কালি আছে, তার মধ্যে কালি ছিল না। ইনিও লেখাপড়া শিখেছিলেন, এফএ পাস। প্রথম জীবন থেকে গোঁড়া ধার্মিক, গীতা ভাগবত কণ্ঠস্থ, আজও পড়েন। কিন্তু মা, বড় লোকের ছেলে জমিদারি জেদে মামলা করা ছাড়তে পারলেন না। আর একটু হেসে বললেন, সুরেশ্বর রয়েছে বলতে লজ্জা করছে, ওই পরিবার বাতিক। মা, আমার বিয়ে হয়েছে 13 বছর। এই 13 বছরে একবার আমার বাবার মৃত্যু হলে শ্রাদ্ধে গিয়েছিলাম, ব্যাস, আর যাইনি। শুনেছি আমার বড় সতীন, ওর প্রথম পরিবার, 15 বছর বেঁচেছিলেন। 10টি সন্তান হয়েছিল, 7টি বেঁচেছে, 3টি মরেছে। তিনি মারা যাওয়ার 1 মাসের মধ্যে আবার বিয়ে করেছিলেন। দ্বিতীয় সতীন 20 বছর বেঁচেছিলেন। তার ছেলে মেয়েতে 6টি, তার 5টি বেঁচে। তিনি গেলেন, ওর তখন 54 বছর বয়স। সেই বয়সে
টোপর চেলি পরে আমাকে বেনারসি চাদরে গলায় বেঁধে এনে ঘর বাঁধলেন। আমার একটা ভাগ্য আছে মা, ভগবানকে প্রণাম করি আর বলি, রক্ষে করেছ তুমি আমাকে, বাঁচিয়েছ, আমাকে সন্তান দাওনি। এতেই 2 পরিবারের ছেলে মেয়েতে 12টি, 6 ছেলে 6 মেয়ে। এর উপর আমার গন্ডাখানেক হলে 16 কলায় পূর্ণিমে হতো মা। নাতি নাতনিতে 17টা, ওদের পেট ভরাতে বিষয় যেতে যেতে অভাবে স্বভাব মন্দ যাকে বলে তাই হলো। মধ্যে মধ্যে আফসোস করেন, ভালো মানুষটা জাগে, কিন্তু কি করবেন, বড় বড় নাতিগুলো থেকে ছেলেরা একধার থেকে দায়ী করে ওকে, বলে সে জঘন্য কথা মা, সুরেশ্বরের সামনে বলতে বাধছে। সুরেশ্বর উঠে গিয়েছিল, যেতে যেতেই শুনতে পেয়েছিল মেজ ঠাকুমা বলছেন, বড় ছেলে বলে কি জানো, বলে 6 পুত্র সন্তান থাকতে বিয়ে করেছিলেন। কেন করেছিলেন? যদি বিয়ে না করে না থাকতেই পেরেছিলেন তবে একটা রক্ষিতা রাখলেই পারতেন, 1টা 2টো যটা ইচ্ছে। তবে সত্যি কথা বলবো মা, ওই মামলা মোকদ্দমার নেশা ও ওর গাঁজার নেশার চেয়েও বেশি। জ্বরজারি হলে গাঁজা খান না, ভালো লাগে না, কিন্তু মামলা মোকদ্দমার খোঁজ তার মধ্যেও না করে পারেন না। ওটা তো হিংসের কাজ, এ তো অস্বীকার করলে চলবে না। আর নারী ধ্যান জ্ঞান এই বৃদ্ধ বয়স পর্যন্ত, এই বা অস্বীকার করি কি করে? হেমলতা বেশ বিস্ময়ের সঙ্গেই শুনছিলেন এই গ্রাম্য মেয়েটির কথা। মেয়েটি রায়বংশের বৃদ্ধের 3য় পক্ষের স্ত্রী হয়েছে নিতান্তই দুর্ভাগ্যবশে। খুবই দরিদ্রের মেয়ে, সম্ভবত এমন দরিদ্র যে কন্যার বিবাহে সামান্য কিছু খরচ করবারও সঙ্গতি ছিল না। থাকলে এমন রূপসী মেয়ের বিয়ে একটা হয়ে যেত। হয়তোবা জমিতে জেরাতে কিছু পরোক্ষ মূল্য নিয়ে বিক্রি করেছে। সেই মেয়ে এমন কথাবার্তা কইছে, সেটা তাকে কিছুখানি বিস্মিত করেছে বই কি। সব থেকে আশ্চর্য লাগছে, কথাগুলির মধ্যে ক্ষোভ নেই, বেদনা কিছুটা আছে, কিন্তু অপ্রসন্ন নয়, এবং বিচার আছে, এবং একটি ন্যায়বোধও রয়েছে। মেজগিন্নির হঠাৎ চোখে পড়ল হেমলতার বিস্মিত দৃষ্টি। তিনি কথা বলছিলেন হেমলতার চোখে চোখ রেখে বা মুখের দিকে তাকিয়েও নয়। তার দৃষ্টি অধিকাংশ সময়ই তিনি নিবদ্ধ রেখেছিলেন তার কোলের উপর পড়ে থাকা নিজের হাত দুখানির উপর। নিটোল দুখানি গৌরবর্ণ হাতে শুধু দুগাছি শুভ্রবর্ণ শাখা ছাড়া কোনো অলংকার ছিল না। 2-1 বার চোখ তুলে অনেকটা অন্যমনস্কের মতো খোলা জানালাটা দিয়ে বাইরের রাত্রির বায়ুমণ্ডল বা আকাশের দিকে দৃষ্টি তুলে সেই দিকেই তাকিয়ে থেকেছেন। এতক্ষণে হেমলতার চোখে চোখ পড়তেই লজ্জিত হয়ে পড়লেন। বললেন, আমি তো মুখ্য মেয়ে, গরিবের মেয়ে, যা মনে হয় তাই বললাম। কিন্তু কিছু অন্যায় বললাম মা? হেমলতা বললেন, না খুড়িমা, সেই তো আমি অবাক হয়ে শুনছিলাম। মেজগিন্নি বলেছিলেন গরিব ঘরের মেয়ে, বাপ ছিলেন এদের বাড়ির পুজুরি, চালকলা বাঁধা বামুন, কিন্তু ধর্মভীরু ছিলেন। তিনি বেঁচে থাকলে এ বিয়ে হতো না। বাবা মারা গেলেন, নিজের মা ছিল না, 1.5 বছরের রেখে মা মরেছিলেন। সৎমা বিধবা হলেন, তখন বয়স আমার 14। গায়ে ঘরে বিয়ের কাল পেরিয়েছে, গলায় কাঁটার মতো লেগেছি। মেজকর্তা লোক পাঠালেন, 5 বিঘে জমি দেবেন ভাইদের। বিয়ে হয়ে গেল, আমিও বাঁচলাম। লোকে বললে শিবের মতো স্বামী হলো, আমিও তাই ভাবলাম। বাপের কাছে শেখা পাপ পুণ্য বোধ ছিল। মেজকর্তাও তখন এমন ছিলেন না, তখনও থিয়েটার করতেন, ঘরে নাটক পড়তেন। তার থেকে অনেক শিখলাম মা, কিন্তু যার কাছে শিখলাম অভাবে স্বভাব নষ্ট হয়ে তিনিই সব ভুলে গেলেন। হেমলতা বললেন, ভারী ভালো লাগলো মা আপনাকে। খুশি হয়ে মেজগিন্নি বললেন, জানো মা, কাল খবর পেয়ে অবধি কতবার মনে মনে বলেছি, যোগেশ্বর ভাসুরপো না গিয়ে যদি ইনি যেতেন, আমি যদি বিধবা হতাম। কত দাম তার জীবনের, কত নাম,
আর ইনিও দারিদ্র দুঃখ থেকে রেহাই পেতেন। ও কথা বলে না খুড়িমা, উনি বাঁচুন, অনেক দিন বেঁচে থাকুন, ওর দুঃখ ঘুচুক, ছেলেরা কাজকর্ম করুক। ছেলেরা? মা, বড় সতীনের ছেলেরাও তো বুড়ো হয়ে এলো বলতে গেলে। বড় ধনেশ্বরের বয়স যোগেশ্বর ভাসুরপোর প্রায় সমান। ছেলেরাই সব উপযুক্ত। বড় ছেলে ব্রজেশ্বর সুরেশ্বরের থেকে বড়। ধনেশ্বর সিঁদুরের ফোঁটা পরে, কালী মন্দিরে কালী কালী করে, মদ খায়, লোককে শাসন করে বেড়ায়, ভাবে সেই আমলই বুঝি আছে। ধর্মের ষাঁড়কেও যে আজকালকার আইনে খোঁয়াড়ে দেওয়া যায় তা ভুলে যায়। সেজো ছেলে সুখেশ্বর একটু উপযুক্ত, এখানে ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট, 2-4 টাকা এদিক ওদিক থেকে রোজগার করে। তা নিজের কুলোয় না বাপ ভাইকে কি দেবে? কত আর বলবো মা, সব ছেলেই অপগণ্ড। দ্বিতীয় পক্ষের বড় ছেলে কমল, কমলেশ্বর বাপকে নেশার পয়সার জন্যে মধ্যে মধ্যে বলে, নেশার পয়সা দিতে পারো না, বাপ হয়েছিলে কেন, জন্ম দিয়েছিলে কেন? গাঁজা খায়। ছোট ছেলেটা অতুলেশ্বর একটু ভালো, লেখাপড়া করছে, তাও স্বদেশী বাতিক, বন্দে মাতরম করে বেড়ায়। নাতিগুলোও তাই। ওর কষ্ট দেখি আর ভাবি আরও কত কষ্ট উনি পাবেন। মধ্যে মধ্যে এমন কাণ্ড ঘটে, বড় ছেলে আর অতুলের বড় বিমলকে নিয়ে আর মেজ ছেলে জগদীশ্বরকে নিয়ে যে উনিও বলেন, হে গোবিন্দ, মৃত্যু দাও, পরিত্রাণ করো। অথচ মৃত্যুকে ওর বড় ভয়। কেন? কি করে? ওকে মারে টারে নাকি? না না, সে সাধ্যি নেই, সে ভয় করে। উনি এখনও সব নিজের হাতে রেখেছেন তো, বন্ধ করে দেবেন সব। যা করে সে কেলেঙ্কারি। এখানে ছোট জাতের মেয়েদের নিয়ে, বিশেষ করে ওই নদীর ওপারে গোয়ানপাড়া বলে একটা খ্রিস্টান পাড়া আছে, তাদের মেয়েগুলো খারাপও বটে, তাদের নিয়ে কেলেঙ্কারি করে। ওদের পুরুষ জাতটা আবার আমাদের ছোট জাতের মতো নয়, তারা সব চোখল মুখল, বদমাস গুন্ডা, তারা আসে মারমুখী হয়ে। ওকে তার ঝাপটা সইতে হয়। একদিন বলেন, মেজ বউ, আমার অজান্তে আমার ক্ষীর কি সন্দেশে বিষ মিশিয়ে দিতে পারো? আর বাঁচতে আমি পারছি নে, চাই নে। কিন্তু জেনে নিজে উৎসুক করে মরার মতো সাহস আমার নেই। মরণকে আমার বড় ভয়। জানো, বিয়ে পরীক্ষার সময় কলকাতায় প্লেগের হুজুগ হয়েছিল, কলকাতায় প্লেগ এসেছে। আমি পালিয়ে এসেছিলাম পরীক্ষা না দিয়ে। বাড়িতে কেউ 5 বার দাস্ত করলে গাঁজা খাই, ঘর বন্ধ করে বসে থাকি। কিন্তু এই যন্ত্রণা যে আর সহ্য হচ্ছে না। আবার কয়েক মুহূর্ত পরে বললেন, আগে শুনেছি দয়া ছিল, মায়া ছিল, কেউ মারা গেলে হাউমাউ করে কাঁদতেন। বড়ঠাকুর মানে তোমার শ্বশুর, ঠাকুরপো মানে ওর ছোট ভাই, বন্দুকে পাখি মারতেন। উনি কাঁদতেন, মিথ্যে কথা বলতেন না। সেই মানুষ, ওই দুটো দোষে কি হয়ে গিয়েছে। একটা দীর্ঘ নিঃশ্বাস তিনিও ফেললেন, হেমলতাও ফেললেন। হেমলতা কোনো উত্তর দিতে পারলেন না। কি উত্তর দেবেন? একটু নিস্তব্ধ হয়ে রইল ঘরখানা। তারপরেই মেজগিন্নি বললেন, তাহলে উঠি বৌমা, তুমি সুরেশ্বরকে আমার সঙ্গে পাঠিয়ে দাও। ও একবার কাছে বসে মিষ্টি করে বলুক, ঠাকুরদা, আমার তো অভিভাবক আপনি, আপনার থেকে বড় অভিভাবক তো কেউ নেই। জ্যাঠামশাই তো সেই দূরে, আমি ছেলে মানুষ, আমাকে যেন আপনি দেখবেন। হয়তো হয়তো কাজ কিছু হবে না, তবু বলা। বিষণ্ণভাবে হাসলেন মেজগিন্নি। হেমলতা সচেতন হয়ে উঠলেন। তিনি যেন অভিভূত হয়ে পড়েছিলেন এই তার চেয়েও কম বয়সী তার শাশুড়িটির জন্যে। সচেতন হয়ে উঠে বললেন, যাবে বই কি সুরেশ্বর, যাওয়া উচিত ছিল। সুরেশ্বর, রঘু, সুরো বোধ হয় বাইরে। সুরেশ্বর বাইরে যায়নি, পাশের ঘরেই ছিল। বাইরের ওই জঙ্গলের ও কংসাবতীর দিকের জানালাটার সামনে দাঁড়িয়ে জ্যোৎস্নার ফুটফুটে রাত্রির আকাশ পৃথিবীর দিকে তাকিয়েছিল।
জঙ্গলে কোথায় দুটো কোকিল পাল্লা দিয়ে ডেকেই চলেছে। চোখ গেল পাখির ডাকও সে শুনেছে। পাপিয়া ওর নাম। জানবাজারে পাশের একটা বাড়িতে কেউ পুষেছিল, ডাকত। আর একটা পাখি ডাকছে, ভারী চমৎকার সুরেলা ডাক, নাম জানে না। ওই ডাকও শুনেছিল সে, আবার কথাও শুনছিল মেজ ঠাকুমার। সম্ভবত মনটা মেজ ঠাকুমার কথার দিকেই আকৃষ্ট ছিল বেশি। পাখির ডাক এবং গান কানের পাশ দিয়ে বেজে চলেছিল বাতাসের প্রবাহের মতো, বৃষ্টির শব্দের মতো, দূরান্তের কোলাহলের মতো। ধ্বনিতেই তার পরিবেশন শেষ। কোনো ব্যঞ্জনার স্বাদ নেই, কোনো অর্থবোধের ঔৎসুক্য নেই। মায়ের ডাকে সুরেশ্বরের যেটুকু মন বাইরে ছড়িয়েছিল, যেটুকু কথার মধ্যে মগ্ন ছিল, সব একত্রিত হয়ে সজাগ হয়ে উঠল। সে সাড়া দিয়ে বললে, আমায় ডাকছো? বলে সে এসে ঘরে ঢুকল। পাশের ঘরেই ছিলি বুঝি? বাইরে সব বসে রয়েছেন। মেজগিন্নি বললেন, ভালোই করেছে মা, ওর বাইরে গিয়ে গাঁয়ের লোকের কচকচি না শোনাই ভালো। এখানে খবর আসা অবধি এদের ছোয়া ভাইয়ের তো মুখের বিরাম নেই, নানান গল্পগুজব রটিয়ে বেড়াচ্ছে। বড় ছেলে তো সকাল থেকে মদ খেয়ে চিৎকার করছে। মেজ কর্তার মন্দ স্বভাবে সেটা ভালো লাগছে, তবে মধ্যে মধ্যে বলছেন, না না, এ বড় বাড়াবাড়ি হচ্ছে। যাক, আজ উঠি। আপনি কিন্তু আসবেন খুড়িমা, যে যা বলুক করুক, আপনি যেন পরিত্যাগ করবেন না। আসব, আমার পথ কেউ আটকাতে পারবে না বৌমা। তোমার শ্বশুর আমাকে ভয় করে, হাজার হলেও তৃতীয় পক্ষ তো, বলে হেসে উঠলেন। তারপর বললেন, কিন্তু একটি শর্তে। বলুন। শর্ত হলো, তুমি মা আমাকে আপনি আজ্ঞে করো না। আমি তোমাকে তুমি বলছি, তুমিও আমাকে তুমি বলবে। সে কথা কেমন করে বলবো খুড়িমা, তাই কি পারি? মা, এখানে ছেলেরা মাকে তুই বলে, রাগলে বাপকেও বলে। সে কথা থাক, তোমার সুরেশ্বর তোমাকে তো তুমি বলে, তুমিও আমাকে তুমি বলবে। কেমন লাগে মা, চাকর বাকর ছাড়া কেউ তো আপনি বলে না। তাছাড়া বয়সে আমি তোমার থেকে ছোটই হব। হেসে হেমলতা বললেন, বেশ, তাই বলবো। মেজগিন্নি বললেন, এসো ভাই নাতি, চলো ঘুরে আসবে, দেখে আসবে ঠাকুরদাকে। হেমলতা বললেন, ম্যানেজার বাবুকে বলে সঙ্গে লোক আর আলো নিয়ে যা। নায়েব বা ম্যানেজার হরচন্দ্র একটু খুঁতখুঁত করলেন, কিন্তু যোগেশ্বরের এখানকার পুরনো কর্মচারী গোবিন্দ ঘোষ বললে, মেজো মায়ের সঙ্গে যাচ্ছেন, কোনো খুঁতখুঁত করবেন না, বলে তিনিই ডেকে বলেন, ওরে ডিকু, তুই আলো নিয়ে যা। একটি অদ্ভুত মূর্তি, অন্তত তাই মনে হলো সুরেশ্বরের। আলো এবং লাঠি হাতে সেলাম করে দাঁড়ালো। লোকটার গালপাট্টা আছে, পাকানো গোঁপ আছে, পরনে পাজামা আছে, গায়ে একটা ছেঁড়া কোট আছে। বাঙালি তো নয়ই, হিন্দুস্থানি বলেও মনে হয় না, কিন্তু মুসলমানের সঙ্গেও মেলে না। মেজ ঠাকুমা বললেন, ডিকু? হ্যাঁ মাইজি। বহাল হলি বুঝি? হ্যাঁ মা, হলদির কাছে আদমি গিয়েছিল 3 আদমির জন্যে। বুড়ি আমাকে রোজাকে ভেজেছে, কাল আর কইকে ভেজবে। আচ্ছা আদমি ছাড়া তো দিবে না। আমরা তো নকরি ছুঁড়ে ঘুরছি মা, মিলছে না। আর নতুন হুজুর আইলেন, নকরি মিলল। সুরেশ্বর বললে, কি নাম তোমার? গোবিন্দ ডিক্রুজ। আমি লোক গোয়ান আছি হুজুর, হারমাত ছিলাম আমরা। হুজুরেরা আমাদের এনে এখানে জমিন দিয়ে ঘর দিয়ে বৈঠালেন। মনে পড়ল সুরেশ্বরের, পূর্বপুরুষ বীরেশ্বর রায়ের আমলে এরা এখানে এসে বাস করেছিল। বাস করিয়েছিলেন তার স্ত্রীর অনুরোধে। গোয়ানিজ পর্তুগিজদের বংশধর। মনে পড়ল মেজ ঠাকুমা মাকে বলেছিলেন গোয়ানপাড়ার মেয়েদের কথা, কিন্তু সে কথা নিয়ে কৌতূহল জাগবার মতো তার মনের অবস্থা ছিল না। সে একটু শঙ্কিত হয়েই চলেছিল বিচিত্র মেজ ঠাকুরদার সঙ্গে দেখা করতে। তার বাবাকে সে দেখেছে রায় বংশের প্রাসাদের একটি শ্বেত শুভ্র গম্বুজের মতো মহিমায়। তাতে আকাশ থেকে অন্ধকারের কালি ঝরে কালো হয়ে যেতেও দেখেছে, তার চূড়ার কলসে কলঙ্ক ধরতেও দেখেছে।
এখন চলেছে দেখতে আরও পুরনো এক গম্বুজ বা মিনারকে, যেটা ভূমিকম্পে ফেটে গেছে ফাটলে ফাটলে সরীসৃপের বাস, যেটার তলায় দাঁড়ালে যে কোনো মুহূর্তে খানিকটা ভেঙে পড়বার সম্ভাবনা, যেটার রং বিবর্ণ হয়ে কদর্য, হয়তোবা ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে। হঠাৎ সে দাঁড়িয়ে গেল। মেজ ঠাকুমা বললেন, দাঁড়ালে ভাই? ঠিক পথের ধারেই একটা গাছে যেন মাথার উপরেই সেই অজানা সুরেলা শীষ দেওয়া পাখিটার ডাক শোনা যাচ্ছে। অত্যন্ত কাছে, ঠিক মাথার উপরে বলেই মনটা যেন ছেলে মানুষের মতো ওরই কাছে ছুটে চলে গেছে। সে বললে, ওই পাখিটা অনেকক্ষণ থেকে ডাক শুনছিলাম নদীর ওপারের জঙ্গলে, এখানে বোধহয় এই গাছটাতেই ডাকছে। পাখিটা আবার ডেকে উঠল। মেজগিন্নি হেসে উঠলেন, বললেন, ওটা তোমার মেজ ঠাকুরদার পাখি ভাই। মানে? বুঝতে পারলে না? ওকে বলে বউ কথা কও পাখি। পাখিগুলো তাহলে কি বলে মেজ ঠাকুমা? হরি হরি হরি, তাও জানো না? তারা ডাকেই না, পাখিদের মেয়েগুলো ডাকে না গো। যদিই ডাকে তবে নাতি কথা কও বলে। তারপরই বললেন, এসে পড়েছি আমরা, দেখো একটু সহ্য করে যেও ভাই। বয়স 70-এর কাছে, কিন্তু অভাবে অভাবে আর স্বভাবেও বটে মেজাজ মন 72-এর অধম হয়েছে। এতক্ষণে বাঁদিকের গাছটা থেকে ডান দিকে চোখ ফেরালে সুরেশ্বর। জ্যোৎস্নার মিষ্টি সাদা আলোয় শ্যাওলা পড়া কালচে রঙের প্রকাণ্ড একটা ফটক, দুপাশে দুটো যেন কি জানোয়ারের মূর্তি, দুটো সিংহ। ফটক দুটো কাঠের ভাঙা ভগ্ন, ওপাশে একরাশ কালো জমাট পাথরের মতো বাড়িখানা স্পষ্ট হয়ে উঠল। ঢুকে মেজ ঠাকুমা বললেন, এটা ঠাকুর বাড়ি, প্রণাম করে যাবে ভেতরে। শেষ হলো 6ষ্ঠ অধ্যায়। ফিরে আসছি 7ম অধ্যায় নিয়ে, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।